আমি পদ্মজা, পর্ব ৩৭। লেখক ইলমা বেহেরোজ। মদন কিছুতেই যাচ্ছে না, আর পদ্মজা অন্দরমহলের ভেতরে ঢুকতে চাচ্ছে না। সে বারবার বলছে, আমি একটু হাঁটবো এদিকে, আপনি যান। রাতের বেলা একলা থাকবেন? আমার কাম আপনারই দেখে রাখা। এদিকে তো আলো জ্বলছেই, উনিও আসবেন এখন। আপনি যান, আর আপনার পা তো কাদামাখা, বেশিক্ষণ এভাবে না থেকে ধুয়ে আসুন। মদন পায়ের দিকে তাকালো, লুঙ্গি হাঁটু অবধি তুলে বেঁধে রাখা। সে হেসে বলল, আইস্থা, তাহলে আমি ধুয়ে আইতাছি, বেশক্ষণ লাগবো না। আচ্ছা আসুন। মদন চলে যেতে পদ্মজা ফোঁস করে নিঃশ্বাস ফেলল। গলার মাঝে যেন কাটা বেঁধেছিল। বাড়ির পিছনে যাওয়ার জন্য পা বাড়াতে দেখতে পেল আমিরকে। আমির আগল ঘর পেরিয়ে এদিকে আসছে। পদ্মজা ঘুরে দাঁড়াতে পারল না, আগল ঘরের দিকে চেয়ে রইল। আমির পদ্মজাকে দেখতে পেয়ে লম্বা করে হাসল, বলল, পদ্মাবতী কি আমার জন্য অপেক্ষা করছে? বোধহয় করছি। আমির ভুরু কুঁচকি করে বলল, বোধহয় কেন? ঘরে একা ভালো লাগছিল না, তাই হাঁটতে বের হয়েছিলাম। আপনি নামাজ পড়েছেন? এই যে মাথায় টুপি, মসজিদ থেকে আসলাম। পদ্মজা আর চোখে অন্দরমহলের ডান দিকে তাকাই, সেদিকে কি সে যেতে পারবে না? পদ্মজা উসখুস করতে থাকলো। আমির পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আমিরের কাজে পদ্মজা হতবম্ব হয়ে গেল। দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ আছে নাকি। এরপর আমিরের হাতের বাঁধন ছুটানোর চেষ্টা করতে লাগলো, আর বলল, ছাড়ুন, কেউ দেখবে। কেউ দেখবে না, এদিকে কেউ নেই। আমিরের কণ্ঠ মোহময়। সে পদ্মজার ঘাড়ে থুতনি রাখল। এরপর ঠোঁটের ছোঁয়া লাগতেই পদ্মজা কেঁপে উঠল। জোর করে আমিরের হাতের বাঁধন ছুটিয়ে সরে গেল। বলল, আপনি ঘরে যান। আচ্ছা চলো। আপনি যান, আমি আসছি। কেন? তুমি কোথায় যাবে? পদ্মজা নিচের ঠোঁট কামড়ে কিছু ভাবল, এরপর বলল, আগল ঘরে যাব। আপনি ঘরে যান, নয়তো আম্মা আমাকে খুঁজবে। আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব, এরপর সব বলবো। আরে, কি করবে বলবে তো? আপনি যান। পদ্মজা ঠেলে আমিরকে অন্দরমহলের দিকে পাঠালো। আমির অসহায় মুখ করে জিজ্ঞাসা করল, আমিও থাকি? আপনি ঘরে গিয়ে বসবেন, আর আমি চলে আসব। পদ্মজা অনুরোধ ফেলা যাচ্ছে না। আমির না চাইতেও অন্দরমহলে চলে গেল। পদ্মজা এক নিঃশ্বাসে দৌড়ে অন্দরমহলের ডান পাশে চলে আসে। সঙ্গে সঙ্গে রানীর মুখোমুখি হয়। রানী ও পদ্মজা একসাথে কেঁপে উঠল। দুজন অপ্রস্তুত হয়ে পড়ে। রানী আগেই কথা বলল, রাইতের বেলা এমনি ছুটতাছ কেন? পদ্মজার মাথা থেকে ঘুমটা পড়ে গেছে সেই কখন। দৌড়ে আসতে চুলের খোপাও খুলে গেছে। গাছগাছালির বাতাসে তীর তীর করে চুল উঠছে, তবুও সে ঘামছে। আমতা আমতা করে বলল, আ আমি তো হাঁটতে বের হয়েছি। জোনাকি দেখলাম এদিকে, তাই নিতে এসেছি। ও, কই জোনাকি? নাই তো। একটু আগেই ছিল, এখন তো নাই। রাতের বেলা একলা থাকবা কেন? ঘরে আসো। তুমি কোথায় গিয়েছিলে রানী আপা? সন্ধ্যার আজানের আগে তোমার ঘরে গেলাম, পেলাম না। দিক দিয়ে কোথাও ছিলে? কিন্তু এদিকে তো ঝোপঝাড়, জঙ্গল। পদ্মজার প্রশ্নে রানীর মুখ রক্তিম হয়ে উঠল। কেমন অস্বাভাবিক হয়ে উঠল মুখ। সে অপ্রস্তুত হয়ে হাসল। কি বলবে খুঁজছে, যে তার স্পষ্ট বোঝা যাচ্ছে। পদ্মজা অপেক্ষা করছে রানী কি বলবে শোনার জন্য। পদ্মজা ডাকল, আপা। আরে আমি ওষুধ খুঁজতে আসছিলাম। কি ওষুধ? তুমি চিনবা না, আসো বাড়িতে যাই, মেলা রাত হইয়া গেছে। রানী পদ্মজাকে রেখে এগোতে থাকলো। এটাকে পালিয়ে যাওয়া বলে। পদ্মজা আর থেকে কি করবে? সেও রানীর পিছু পিছু অন্দরমহলে চলে আসে। ঘরে ঢুকতে আমির হামলা করে। এবার কাহিনী কি বলো তো? বিশ্বাস করবেন? তোমার কথা বিশ্বাস করব না এ হয়? রানী আপা প্রায় জঙ্গলের ভেতরে যায়। আমি জানালা থেকে দেখি। উনি এমনভাবে যান যেন চুরি করতে যাচ্ছেন। আমির শুনে অবাক হলো। সে চাপা স্বরে প্রশ্ন করল, সত্যি? প্রায় যাই। আমি সত্যি বলছি। আমির চিন্তিত হয়ে কিছু ভাবে। কপালের চামড়া কুঁচকে গেছে। গভীর ভাবনায় বিভোরে সে। পদ্মজা বলল, আমি আজ অনুসরণ করে জঙ্গল অবধি গিয়েছিলাম। মদন ভাইয়ার জন্য ভেতরে ঢুকতে পারিনি। এরপর আপনি এলেন। পরে আবার যেতে চেয়েছি, কিন্তু ততক্ষণ রানী আপা চলে এসেছে। সরাসরি প্রশ্নও করেছি, কেন জঙ্গলে গিয়েছিল? বলল, ওষুধ আনতে। মানে কোনো ওষুধের পাতা। কিন্তু আমার বিশ্বাস হয়নি। প্রায় কেন কেউ ওষুধের পাতা আনতে যাবে, আবার ভোরে আর রাতে? পদ্মজা একদমে কথাগুলো বলল। আমির বলল, আব্বাকে বলতে হবে। আগে শুনুন।
বলো। এখন কাউকে বলবেন না। বলা উচিত। ব্যাপারটা জটিল মনে হচ্ছে। আমরা আগে বের করি কি হয়েছে, কি করতে যাই। এরপর নিজেরা সমাধান করতে পারলে করব, নয়তো বড়দের জানাবো। যদিও আমরা নিশ্চিত না কোনো সমস্যা আছে। অবশ্যই সমস্যা আছে। তুমি জানো ওদিকে কোনো মহিলা ভুলেও যায় না। যেতে চায় না ভয়ে। সেখানে রানী যায়। বড় কোনো কারণ আছে। আমরা বের করি সেটা। কিভাবে? আমার মনে হচ্ছে আবার যাবে। কাল পরশুর মধ্যে। আমরা পিছু পিছু যাব। খারাপ বলনি। কাউকে বলবে না এখন, অনুরোধ। আমির হাসল। পদজার কোমর পেছন থেকে জড়িয়ে ধরে বলল, বলবো না। আপনি কারণে অকারণে ছোঁয়ার বাহানা খুঁজেন। এতে পাপ তো নেই। খাওয়ার সময় হয়েছে। চলুন। ঠিক সময় না গেলে আম্মা চিল্লাবেন। আম্মারাই চিল্লায়? তোমাকে খয়েরি রঙে বেশ সুন্দর লাগে। আমি তো খয়েরি শাড়ি পরিনি। পুরো কথা বলতে দাও। আচ্ছা বলুন। আর কালো রঙে আবেদনময়ী লাগে, আকর্ষণীয়। আমির ফিসফিসিয়ে কথাটা বলল। পদজার কানে ঘাড়ে আমিরের নিঃশ্বাস ছিটকে পড়ে। সে ঘুরে আমিরের দিকে তাকাই, আবার চোখ সরিয়ে নিয়ে বলল, আপনি সবসময় আকর্ষণীয়। আমির হৈ হৈ করে উঠল। সত্যি? কত কতদিন পর একটু প্রশংসা করলে। আল্লাহ! পদজা মৃদু আওয়াজ করে হাসল। বলল, প্রশংসা শুনতে খুব ভালোবাসেন? অবশ্যই। তবে বইয়ের প্রশংসা করতে আরো বেশি ভালোবাসি। আমির আরো শক্ত করে পদ্মজার কোমর আঁকড়ে ধরে। পদ্মজা আমিরের 2 হাত ধরে বলল, আপনি সবসময় এত শক্ত করে ধরেন কেন? গায়ের জোর দেখান? কেন? ভালো লাগে না? মোটেও না। আদর করে ধরবেন। আমির হাতের বাঁধন কোমল করে দিয়ে বলল, লজ্জায় ছিটে ফোঁটাও গিলে ফেলেছ দেখছি। বিয়ের এতদিন পরেও কোনো মানুষটা লজ্জা পায় আমাকে একবার দেখাবেন। আমি অত ভং করতে পারবো না। কি ঝাঁজ কথায়। এবার ছাড়ুন। ইচ্ছে হচ্ছে না। আবার শক্ত করে ধরেছেন? যদি দৌড়ে পালাও? পালিয়ে আর যাব কতটুকু? আমির পদ্মজাকে নিজের দিকে ফিরিয়ে এক হাতে কোমর চেপে ধরল। তখনই লতিফা হুড়মুড় করে ঘরে ঢুকে। পদ্মজা আমির দুজনে দুদিকে ছিটকে যায়। আমির ধমকে উঠল, লুতু, কতবার বলছি না বলে ঘরে ঢুকবি না? আমাদের তো নতুন বিয়ে হয়েছে নাকি? পদ্মজা খেয়াল করল আমির কথাগুলো রাগে বলার চেষ্টা করলেও রাগের মতো হয়নি। পদ্মজার হাসি পেল। লতিফা মুখের অবস্থা দরজায় চিপার পড়ার মতো। সে আমিরকে ভীষণ ভয় পায়। আচুমাচু হয়ে বলল, খালাম্মা খাইতে যাইতে কইছে।